পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 53 পৃষ্ঠায় খেয়াল করো যে দেয়া আছে যে রিমার কাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে 2/3 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে 3/4 মিটার। কোনটি বড়? তো দেখো, যদি এরকম ভগ্নাংশ না থেকে পূর্ণ সংখ্যা থাকতো, শুধু পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারতাম যে কোনটা বড় বা কোনটা ছোট। কিন্তু এখানে দেখো এই দৈর্ঘ্যটা আছে ভগ্নাংশ, আর ভগ্নাংশ কি, যেখানে লব এবং হর আছে। দেখো এখানে যে 2 উপরের যে মান, এটাকে বলা হয় লব, আর নিচের মানটাকে বলা হয় হর। তার মানে এখানে 2 হচ্ছে লব, 3 হচ্ছে হর। তো এই ভগ্নাংশকার আছে বিধায় আমি কিন্তু খুব সহজে এটা বলতে পারতেছি না যে কোনটা বড় বা কোনটা ছোট। এই ক্ষেত্রে বড় ছোট আমি বুঝতে পারবো, বা সেটা বোঝার জন্য তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো এখানে এই যে হর আছে 3 আর এখানে হর আছে 4। তো এই 3 এবং 4 এই হরের এই দুইটা মানকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়। মানে এই 2/3 এটা আর 3/4 এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমি খুব সহজেই বলতে পারবো যে কোন ভগ্নাংশটা বড় বা কোনটা ছোট। তো এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রেও তোমাকে এইখানকার হর আর এইখানকার হর, এই দুইটা হরের লসাগু বের করতে হবে। দেখো এই যে 3 আর হচ্ছে 4, এই দুইটার লসাগু কত হবে, এটার লসাগু বের করতে হবে। তো দেখো এইখানে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। তো এই দেখো 3 এবং 4-এর ভিতরে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে এই দুইটার গুণফল হচ্ছে লসাগু। তার মানে 3 4 কত হয় 12। তার মানে এই 3 এবং 4-এর লসাগু কত হচ্ছে 12। তো এখন এখানে দেখো এই ম্যাথটা করে দেয়া আছে। এই যে প্রথম ভগ্নাংশটা ছিল কি 2/3। তো এখানে দেখো এই যে লিখছে 2/3, আর নিচের আরেকটা ভগ্নাংশ ছিল কি তোমার 3/4। এটা ছিল তোমার লাল ফিতার দৈর্ঘ্য। এই যে এটা হচ্ছে লাল ফিতার দৈর্ঘ্য আর এটা হচ্ছে নীল ফিতার দৈর্ঘ্য। তো এখন এই প্রথম যে ভগ্নাংশ 2/3 আছে, এটাকে আমি উপরের মান এবং নিচের মান দুইটাকেই প্রথমে হচ্ছে 2 দিয়ে গুণ করবো, তারপর 3 দিয়ে গুণ করবো, তারপর 4 দিয়ে এভাবে গুণ করে যাবো আর কি। যেমন এখানে দেখো 3 আছে, তো 3কে যদি 2 দিয়ে গুণ করি, 3 2 6, 3 3 9, 3 4 12। আর 12 পর্যন্ত কেন আমি রাখলাম, কারণ হচ্ছে এই যে 3 যে হর আর এই যে হর যে 4, এই 3 এবং 4-এর লসাগু 12 বিধায় আমি এই পর্যন্ত এসে কিন্তু থেমে গেছি। তো উপরের মানটাকেও আমরা এই যে 2 যেটা আছে এটাকে 2 দিয়ে গুণ করবো, 2 2 4, 3 2 6, 4 2 8। মানে এটাকে 2 3 4 দিয়ে গুণ করছি। তার মানে এখানে আমরা পেলাম কত 8/12। আর একটা ভগ্নাংশ ছিল কি 3/4। তো এটাও আমি নিচের যে হরের মান সেটাকে আমি 2 3 দিয়ে এরকম গুণ করে যাব আর কি। দেখো 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 8, 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12। তো দেখো আমার লসাগু ছিল 12 ছিল, আমি 12 পর্যন্ত এসে থেমে যাব। উপরের মানটাও আমি 2 দিয়ে গুণ করলে 3 2 6, 3 দিয়ে গুণ করলে 3 3 9। তো দেখো এই পর্যন্ত এসে এটাও থেমে যাবে। তো দেখো এখন এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর কিন্তু একই, এখানেও 12 এখানেও 12। তো আমি এটাই করলাম যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। তো এখন দেখো যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তো এখন এইখানকার লব হচ্ছে 8 আর এইখানকার লব হচ্ছে 9। তো 8-এর চেয়ে 9 এটা বড় না, তার মানে এই ভগ্নাংশটা বড়। সেক্ষেত্রে এখানে লিখছে যে 9 বৃহত্তর 8, মানে 9 8-এর চেয়ে বড়। সুতরাং এই 9-এর যে ভগ্নাংশটা ছিল 9/12, এটা হচ্ছে 8/12-র চেয়ে বড়। আর এটা তোমার মূল ভগ্নাংশ ছিল 3/4, 3/4-এর গুণিতক হচ্ছে এটা। তো তার মানে এই 3/4 হচ্ছে 2/3-এর চেয়ে বড়। দেখো এটাই লিখছে, অর্থাৎ 3/4, 3/4 আসছে যে এটা থেকে, এই ভগ্নাংশটা আসছে 3/4 থেকে, আর এটা আসছে এই যে 8/2 আসছে 2/3 থেকে। তার মানে এই 3/4 এই 2/3 অপেক্ষা বড়। তাহলে নীল ফিতাটি বড়। এটাই হচ্ছে তোমার এই যে কোন ফিতাটির দৈর্ঘ্য যে বড়, সেটা আমরা এভাবে তাহলে বুঝতে পারলাম যে এখানে নীল ফিতাটির দৈর্ঘ্য বড়। এইভাবে যদি তোমাদের যে কোনো এরকম ভগ্নাংশ থাকে তাহলে আশা করি এইভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবা, তারপরে তুমি সহজেই বুঝতে পারবা যে কোনটা বড় বা কোনটা ছোট। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পরে যার লবের মান বড় সেটাই হবে বড়। দেখো এখানে কিন্তু লিখেও দিছে সেটা, যার লবের মান বড় সেই ভগ্নাংশটা বড়। তো কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা
অসম হর বিশিষ্ট ভগ্নাংশ বলি, মানে যে এখানে যেমন ধরো প্রথমে ছিল 3, এখানে ছিল 4, এরকম যদি একাধিক ভগ্নাংশের হরের মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলি কি অসম হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশকে সমহরে পরিণত করতে হয়। তার মানে প্রথম কাজটাই হচ্ছে অসম হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো দেখো আরও কিছু উদাহরণ আছে, যেমন 3/2 এটা একটা ভগ্নাংশ, 2/3 এটা একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করব যে কোনটা বড় বা কোনটা ছোট। তো দেখো প্রথমে লিখছে 3/5, তারপর হচ্ছে 2/3। তা এইখানে হর হচ্ছে 5, এখানে হচ্ছে হর 3। তো আমি এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে দেখো এই 5কে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, এভাবে গুণ করে করে যাব। দেখো 2 দিয়ে গুণ করলে 10, 5 দুগুণে 10, 3 দিয়ে গুণ করলে 3 5 15, 4 5 20। তো এখন কোন পর্যন্ত যাব সেটা বোঝার জন্য আবার এই 5 আর 3-এর লসাগু বের করতে হবে। এই 5 আর হচ্ছে 3-এর লসাগু। তো দেখো এই 3 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এটাও 5ও একটা মৌলিক সংখ্যা। তার মানে এই কোনোটাকে দিয়ে, মানে এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা দিয়ে এই দুইটাকে ভাগ করা যায়। এই কারণে এই দুইটার গুণফল 3 5 15, এটা হচ্ছে লসাগু। তার মানে আমাকে অবশ্যই 15 পর্যন্ত যেতেই হবে। আমি চাইলে এর পরেও কিন্তু আমি গুণ করে মান বের করতে পারি, যেমন এখানে করছে যে 3 5 15, তারপর 4 5 20, মানে আরও এক ঘর বেশি করছে। তো এটা করতে পারি আমি আরও, বা 2 ঘর 3 ঘর বেশিও করতে পারি, কিন্তু মিনিমাম আমাকে এই লসাগুর সমান পরিমাণ বের পর্যন্ত যেতে হবে। তো আমরা এই যে দেখো এখানে 15 পর্যন্ত যদি যাই, তারপর এটা না লিখলেও চলতো, আবার চাইলে আমি লিখতেও পারি। তারপরে দেখো আরেকটা ভগ্নাংশ 2/3, এটাকে দেখো এই 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণি 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। উপরেরটাকেও সেমভাবে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, মানে এই 2কে 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এখানে যেহেতু 15 পর্যন্ত আসছে, 5 দিয়ে গুণ করছি, তো উপরের মানটাকে 5 দিয়ে গুণ করবে। এখানেও যেমন নিচেরটাকে দেখো এই 4 দিয়ে গুণ করছি, এই 3কেও 4 পর্যন্ত 4 দিয়ে গুণ করে এই পর্যন্ত আসতে হবে। তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু আমি এখানেই পেয়ে গেছি, যেমন এটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটা হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সেক্ষেত্রে দেখো 5 10 15 20, আর এখানে হচ্ছে 3 6 9 12, মানে নিচের যে হরের মানগুলো, এই যে এখানে 15। তো এই পর্যন্ত এসে সমহর হয়ে গেছে। তার মানে এই 3/5 থেকে আমরা পাইছি এই যে এই ভগ্নাংশটা, দেখো 3/5 থেকে পাইছি কি 9/15, দেখো যে এটা। আবার 2/3 থেকে পাইছি 10/15, এই ভগ্নাংশটা পাইছি। তো সেই ক্ষেত্রে এইখানে এই 9 আর 10 এটার ভিতরে বড় কোনটা? বড় হচ্ছে তোমার এই 10, এটা বড় না 10? তো এখানে সেটাই লিখছে যে 9, এই চিহ্নটাকে বলা হয় ক্ষুদ্রতর। 9 ক্ষুদ্রতর 10, মানে 9 ছোট 10 বড়। তুমি যদি চাইলে এই 10 আগে যদি লিখতা, তাহলে 10-এর দিকে এই 10 বৃহত্তর 9, মানে 10 হচ্ছে বড় 9-এর চেয়ে, এটাও লিখতে পারো। মানে এই 10-এর দিকে এই চিহ্নটা যদি মুখটা 10-এর দিকে থাকে, তার মানে 10 বড়। এখানেও দেখো এইভাবে দিলেও 10-এর দিকে আছে, এভাবে দিলেও 10-এর দিকে আছে, তাহলে এভাবে লেখা যায়। সুতরাং আমরা বলতে পারি যেহেতু 10 বড়, তার মানে এখানে ছিল কি, এই যে দেখো 10/15, তার মানে এই ভগ্নাংশটাই বড় হবে। দেখো এই যে এই ভগ্নাংশটাই বড় দেখাইছে, এই ভগ্নাংশটা যদি তুমি আগে লেখো তাহলে আবার এই চিহ্নটা, এই ক্ষুদ্রতর চিহ্নটা ঘুরে বৃহত্তর হবে। চাইলে সেটাও লেখা যায় যে এরকম 10/15, এইটা লিখে তারপর 9/15, মানে 10/15 এটা হচ্ছে বড়, আর এটা আগে লিখলে এই চিহ্নটা ঘুরে যাবে। যাই হোক, তাহলে এই 9/15 এইটা আসছে কোথা থেকে? এটা আসছে 3/5 থেকে। দেখো সেটা লিখছে 3/5, আর এটা আসছে কোথা থেকে? 2/3 থেকে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই 2/3 এই ভগ্নাংশটা বড়, এই যে এই ভগ্নাংশটি বড়, ভগ্নাংশটি বড়। এইভাবে আমরা তুলনা করতে পারলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই ভগ্নাংশ কোনটা বড় ছোট, আরও কিছু নিয়ম আছে, আমরা পরের ভিডিওতে আরও সেগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।